আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছে আমি হুমরা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট পূজারি সাকিবের সব রেকর্ড মুছে দিন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল আলমের আহ্বান। গ্রিসের উপকূলে 2 শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি। কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। ট্রাম্পের $40 কোটি প্রকল্প আটকে দিলেন আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাকিব আল হাসানের সমস্ত রেকর্ড, পরিসংখ্যান এবং মাইল ফলক মুছে ফেলা। যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে পূজা করেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো অধিকার নেই। ইতিহাস থেকে সাকিবের নাম এবং রেকর্ড মুছে ফেলা হলে আমাদের ক্রিকেট মোটেও নিঃস্ব হয়ে যাবে না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটি জানিয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার পোস্ট লিখেছেন, ব্যারি রিচার্ডস, গ্রায়েম ও পিটার পোল, মাইক প্রক্টর এবং এডি বার্লো সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তাদের হাতে রক্ত লেগেছিল না। তারা সাকিবের মতো এত দুর্নীতিগ্রস্ত ছিলেন না। তাদের একমাত্র অপরাধ ছিল এমন একটি বর্ণবাদী শাসনের অংশ হওয়া, যা তাদের বর্ণশ্রেষ্ঠত্ব জাহির করার কাজে ব্যবহার করেছিল, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের বাদ পড়তে হয়েছিল। যদিও ব্যারি রিচার্ডস সম্ভবত তার সময়ের সেরা ব্যাটসম্যান ছিলেন। তিনি আরো বলেন, হয়তো কোনো একদিন বিসিবির সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে সাকিব একজন হিটলারকে পূজা করেন এবং দেশে ফিরে একটি খুনি শাসন ব্যবস্থাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখেন। তার ক্যাপ্টেন, যাদের সংঘটিত গণহত্যার অপরাধগুলো জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান মিশন নিখুঁতভাবে নথিভুক্ত করেছে, তার সেসব অপরাধের জন্য সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আমাদের ক্রিকেটে গণহত্যাকারীর পূজারীদের কোনো স্থান থাকা উচিত নয়। মানবতা বিরোধী অপরাধের সহায়তাকারী এবং ফ্যাসিবাদী সরকারের চাটুকারদের ক্রীড়া বীর হিসেবে আমাদের কোনো প্রয়োজন নেই। সর্বশেষ তিনি জানান, 2009 সালে বিডিআর সদর দফতর 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কুস্তি এবং অ্যাথলেটিক্সের জাতীয় চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের জন্য কেউ অশ্রুপাত করেনি, কেউ তাদের ক্ষমার জন্য আবেদন জানায়নি। সাকিবের জানা উচিত যে গণহত্যাকারীকে পূজা করে কেউই রেহাই পেতে পারে না। গ্রিসের উপকূলে কয়েক ঘন্টার ব্যবধানে 200 জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টার কম সময়ে অন্তত 202 অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। এতে দ্বীপে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ডেমোক্রেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আইয়েরা পেত্রায় 40 জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড এবং একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়ের পেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই বাছাই চলছে। এর মাত্র কয়েক ঘন্টা আগে দুটি পৃথক নৌকা থেকে 112 জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম দলটি 56 জনের, যার মধ্যে 31 জন সুদান ও 25 জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে থাকা 56 জনের মধ্যে 47 জনই বাংলাদেশি ও 9 জন মিশরের নাগরিক। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সামরিক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়তে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয় ব্যবহার করা হচ্ছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো কতটা ঐক্যবদ্ধ তা পরীক্ষা করতে কয়েক সপ্তাহের মধ্যেই এই জোটের কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সিএনএন। মার্কিন কর্মকর্তারা মনে করছে, এখন থেকে নিয়ে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অভিযান কিংবা সাইবার হামলার মধ্য দিয়ে রাশিয়া উত্তেজনা বাড়াতে পারে। মার্কিন গোয়েন্দাদের আগের মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়ানো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর কোথাও হামলা চালাবেন না। তবে নতুন প্রতিবেদন মার্কিন গোয়েন্দারা সে মূল্যায়ন থেকে সরে এসেছেন। গত মাসে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইউক্রেনের ওপর দোষ চাপানোর জন্য
সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং গত মঙ্গলবার জার্মানির লাইপজিগ বা হালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়ার পর ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। জার্মানির বিমানবন্দরে পাওয়া ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমান ছিল বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রবার্টাস কাউনাস সতর্ক করে বলেন, রাশিয়া বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর জন্য ইউক্রেনের তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। তিনি বলেন, ইউরোপকে বিভক্তি সৃষ্টি করতে এবং ইউক্রেনকে ইউরোপের দেয়া সমর্থন দুর্বল করার চেষ্টায় রাশিয়া এই সাজানো হামলা চালাতে পারে। একই দিনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিংও সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানির যে খবর পাওয়া যাচ্ছে তা বড় কোনো বিপদের সামান্য একটি অংশ মাত্র। স্ট্রিটিং গত মাসে প্লাইমাউথের কাছে ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজ নিউট্রাসিমির গোলাবর্ষণ মহড়ার কথা উল্লেখ করে এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দফতর হোয়াইট হাউসের পূর্ব পাশে $40 কোটি হোয়াইট হাউস বলরুম নামে যে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন, তা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারাল আপিল আদালত। গতকাল শুক্রবার এ বিষয়ক এক পিটিশনের রায় ঘোষণা করেছেন ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। রায়ে আদালত বলেছেন, প্রত্যেক প্রেসিডেন্টেরই স্মরণ রাখা উচিত যে তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি, এ ভবনের মালিক নন। হোয়াইট হাউসে কোনো বিশালাকৃতির বলরুম নির্মাণ করা হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে কংগ্রেস। এটা রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন কোনো বিষয় নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ ভেঙে 90,000 বর্গফুট আয়তনের বিশাল এক বলরুম নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেননি ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এই বলরুম প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন দেয় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশন নামের একটি সংস্থা। সেই পিটিশনের রায় শুক্রবার ঘোষণা করেন আদালত। আপিল আদালতের 3 জন বিচারপতির 2 জন রায়ের পক্ষে ভোট দিয়েছেন। আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে সেই আবেদনের জন্য তার হাতে সময় আছে মাত্র 14 দিন। আগামী 14 দিনের মধ্যে যদি ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আপিল করতে ব্যর্থ হন, তাহলে এ ব্যাপারে আপিল আদালতের রায়কে চূড়ান্ত বলে গণ্য করা হবে। পিটিশনের বাদী পক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিভেনশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেক্স আপিল আদালতের রায় স্বাভাবিক কারণে খুশি হয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের লেক্স বলেছেন, হোয়াইট হাউস সহ যুক্তরাষ্ট্রের যত ঐতিহাসিক স্থাপনা আছে সেসবের ব্যাপারে মতামত দেওয়ার পূর্ণ অধিকার এদেশের নাগরিকদের রয়েছে। এ রায়ের মাধ্যমে আদালত সেই অধিকারকে স্বীকৃতি দিলেন। আজকের দিনটি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের জন্য একটি মহান দিন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় আপিল আদালতের রায়কে অন্যায্য, ভয়ঙ্কর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেছেন তিনি। এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।